এনসিপি নেতাদের উপহাস করার অভিযোগে দিনাজপুরে এএসপি প্রত্যাহার। কেন গোপালগঞ্জের নামই বদলে যাবে বলেছিলেন খালেদা জিয়া। আওয়ামী লীগের কবর রচনা করতে হবে বললেন প্রিন্স। জানাবো কারফিউ শুরুর পর গোপালগঞ্জের পরিস্থিতি কেমন, এবং সর্বশেষে জানাবো অন্তর্বর্তী সরকারের আমলে কেন অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপি নেতাদের উপহাস করার অভিযোগে দিনাজপুরে এএসপি প্রত্যাহার। গোপালগঞ্জে এনসিপি নেতাদের সেনাবাহিনীর সাজোয়াজানে ওঠা নিয়ে দিনাজপুরের এক পুলিশ কর্মকর্তার ফেসবুক ট্রল করার অভিযোগে রাতে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে বিপ্লবী ছাত্র জনতা। রাত 10টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি অব্যাহত ছিল। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোশফেকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার। সন্ধ্যায় দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেছিলেন, এএসপি মুশফিক সাহেব গোপালগঞ্জে বিপ্লবীদের উপর হামলা নিয়ে ট্রল করেছেন। সবাই বড় মাঠে এসপি অফিসের সামনে চলে আসুন। এরপর রাতে বিপ্লবী ছাত্র জনতা দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানে ঘেরাও কর্মসূচি শুরু করে। এ সময় তারা দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোশফেকুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান। সেখানে দিনাজপুরের পুলিশ সুপার এসে মোহাম্মদ মারুফাত হোসাইন বিপ্লবী ছাত্র জনতাকে জানান বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে, তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের এই ঘোষণার পরও বিপ্লবী ছাত্র জনতা ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখে। তাদের দাবি শুধু প্রত্যাহার নয়, ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে হবে। তারা জানান গ্রেপ্তার না করা পর্যন্ত ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে। রাত 9:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজে ঘোষণা দেন, এসপি অফিস ঘেরাও করে রেখেছি আমরা, 24 ঘন্টা ঘেরাও চলবে, এক দফা এএসপিকে গ্রেপ্তার করতে হবে। এদিকে বুধবার রাত 10টায় দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান পুলিশ হেডকোয়ার্টার্সকে বিষয়টি জানানোর পর তাকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে এবং সকালে গিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। কেন গোপালগঞ্জের নামই বদলে যাবে বলেছিলেন খালেদা জিয়া। 2013 সালের 29শে ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। এতে যোগ দেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলেও বাধার মুখে তাকে গাড়ি থেকে নেমে ঘরে ফিরতে হয়েছে। টানা 2 ঘন্টা চেষ্টা করেও গুলশানের বাসা থেকে বের হতে না পেরে পুলিশ, সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া। এ সময় গোপালগঞ্জের নামই বদলে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশ কোথায় গোপালগঞ্জের নামই বদলে যাবে, গোপালগঞ্জের নামই থাকবে না। যারা এসব করছেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। সাবেক 3 বারের এই প্রধানমন্ত্রী বলেন, আপনাদের অফিসার কোথায়? এতক্ষণ তো অনেক কথা বলেছেন, মুখটা বন্ধ কেন এখন? গোপালগঞ্জের জেলার নামই বদলে যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। 57 জন অফিসারকে হত্যা করলো, সেদিন হাসিনা কোথায় ছিল? সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে পাঠায়নি এই ফোর্সকে? কারণ সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। প্রসঙ্গত, আজ গোপালগঞ্জের সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। অনেক গাড়িও ভাঙচুর করে তারা। দুপুরে সমাবেশ শেষ করে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামলাকারীরা তাদের উপরও চড়াও হয়। পরে অনেককেই পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় হামলার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়েছে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এই সশস্ত্র আস্ফালনে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে বাংলাদেশ সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। ফেসবুকে অনেকে ক্ষোভ জানিয়ে খালেদা জিয়ার পুরনো সেই ভিডিওটি শেয়ার করেছেন এবং গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের কবর রচনা করতে হবে বললেন প্রিন্স। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে তাদের কবর রচনা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, হীন স্বার্থে পরিকল্পিতভাবে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করে আওয়ামী অপশক্তিকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এনসিপি গোপালগঞ্জের সমাবেশে হামলা তারই প্রমাণ। কয়লা ধুলেও যেমন ময়লা যায় না, তেমনি আওয়ামী লীগের চরিত্র বদলায় না। তিনি অভিযোগ করে বলেন, কয়েকটি রাজনৈতিক দল বিএনপির অগ্রযাত্রায় রুখতে নন ইস্যুকে ইস্যু বানিয়ে
নিয়ে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে। এতে ফ্যাসিস্টরা সুযোগ নিচ্ছে। দেশ জুড়ে চলছে চোরাগোপ্তা হামলা। তিনি আরও বলেন, গত 15 বছর ধরে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে আন্দোলন করে বিএনপি ফ্যাসিবাদ প্রতিহত করেছে। ফ্যাসিস্টদের কাছে মাথা নত করেনি। আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা দুর্ভাগ্যজনক। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিস্টরা সুবিধা নেবে। আগামী রোজার আগে না হলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনা করতে হবে। কারফিউ শুরুর পর গোপালগঞ্জের পরিস্থিতি কেমন? গোপালগঞ্জে বুধবার রাত 8টা থেকে শুরু হয়েছে কারফিউ। চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। বুধবার রাতে স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মী জানান, সন্ধ্যার পরে অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ শহর। ঘরে ফেরা কয়েকজন মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেলেও তাদের চোখে মুখেও ছিল আতঙ্ক। শহর জুড়ে টহল দিচ্ছে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতির কথাও জানিয়েছেন তারা। পুলিশ বলছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাড়তি নজরদারিও করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা সমাবেশকে ঘিরে বুধবার সকাল থেকে উত্তেজনা ছিল গোপালগঞ্জে। সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার পরে শুরু হয় সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। এরপরই কারফিউ জারি করে জেলা প্রশাসন। অন্তর্বর্তী সরকারের আমলে কেন অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে 736টি কন্যা শিশু সহ মোট 1555 জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে 345টি শিশু সহ 481 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 62টি শিশু সহ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 106 জন নারী এবং 10 শিশু সহ ধর্ষণের পর হত্যা করা হয়েছে 17 নারীকে। গত 6 মাসে 61টি শিশু সহ হত্যার শিকার হয়েছে 320 জন নারী। শুধু তাই নয়, চলতি বছরের 6 মাসে বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে, এই সংখ্যা 2024 সালের পুরো বছরের চেয়ে অনেক বেশি। এছাড়া গত 6 মাসে 1.5 শতাধিক ধর্ষণের চেষ্টা হয়েছে। বলা বাহুল্য, প্রকৃত ভুক্তভোগীর সংখ্যায় এর চেয়ে অনেক বেশি হবে। কিন্তু অপরাধীরা শুধু নারী ও শিশুর ওপর সহিংস আক্রমণ চালিয়েই ক্ষান্ত হচ্ছে না। সম্প্রতি মুরাদনগর ও ভোলায় সংঘটিত ধর্ষণের 2টি ঘটনাই ঘটেছে পরিবারের সামনে। মুরাদনগরের ভুক্তভোগীর বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুরক্ষা পাওয়ার পরিবর্তে নিজ গ্রাম ছাড়তে বাধ্য হন ভুক্তভোগী। এ ধরনের একের পর এক লিঙ্গভিত্তিক অপরাধ সংগঠন প্রতিরোধে বা অপরাধীদের নিরুৎসাহিতকরণে অন্তর্বর্তী সরকার কতখানি কার্যকর ভূমিকা পালন করতে পেরেছে তা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। এছাড়া 2025-এর অধ্যাদেশে বিভিন্ন ধারায় মৃত্যুদণ্ডের পুনরাবৃত্তি ঘটানো হয়েছে। যদিও মৃত্যুদণ্ড এই আইনে আগে থেকেই ছিল, কিন্তু বাংলাদেশ এমন কোনো গবেষণালব্ধ তথ্য পাওয়া যায়নি যেখানে কোনো একটি অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রণয়ন করার ফলে সেই অপরাধের মাত্রা দীর্ঘমেয়াদে কমে এসেছে। ধর্ষণের মতো একটি অপরাধ সংগঠনের রাজনৈতিক অর্থনৈতিক নিয়ামকগুলোর বিচার বিশ্লেষণ করে এর মাত্রা কমিয়ে আনার বিভিন্ন মেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া যেত। কিন্তু তার পরিবর্তে জনতুষ্টিবাদী চিন্তাপ্রসূত মৃত্যুদণ্ড দিয়ে বা সাজার মাত্রা বাড়িয়ে ধর্ষণের মতো অপরাধ যে এতটুকু হ্রাস পায়নি তা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এছাড়া 1 জুলাই অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের মাধ্যমে 2000 সালের 6 নম্বর আইনগত সহায়তা প্রদান আইনে সংশোধন আনা হয়েছে। অধ্যাদেশটিতে 9টি আইনের ধারা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির কথা উল্লেখ করা হয়েছে। অনেকেই মনে প্রশ্ন এসেছে, একজন নারীকে যৌতুকের জন্য নির্যাতন করার পর কিভাবে মধ্যস্থতাকে একটি সমাধান ভেবে আইন করা হয়, যেখানে বাংলাদেশের সামাজিক পরিপ্রেক্ষিতে নারী এমনিতে অপেক্ষাকৃত দুর্বল ও প্রান্তিক একটি পক্ষ। তাই এ ধরনের আইনের ব্যবহার ভুক্তভোগীকে অনেক ক্ষেত্রে অপরাধীর সঙ্গে আপোষ করতে বাধ্য করবে। এছাড়া দেশের 64 জেলায় 64 লিগ্যাল এইড অফিসার কর্মরত আছেন। তাদের মাধ্যমে এই অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে অভিযোগগুলোর দীর্ঘসূত্রিতা বাড়বে, যা প্রকৃতপক্ষে নারীর মামলা করার আইনি অধিকারকে বাধাগ্রস্ত করবে। সাধারণভাবে অপরাধ বিজ্ঞানী কিশোর ও তরুণদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন ধরনের মতামত পাওয়া যায়। ধ্রুপদী অপরাধ বিজ্ঞানের স্রষ্টা সিজার বেকারিয়া ও জেরেমি বেনথাম মনে করেন, মানুষ তার যে কোনো কাজের প্রতিক্রিয়া বা ফলাফল মেপে তার আচরণ নির্ধারণ করে। তাদের চয়েস থিওরি বলে, কোনো অপরাধ সংগঠনের লাভ এবং লোকসান এর সতর্ক পরিমাপের পরই কেবল কেউ আইন ভঙ্গ করে বা অপরাধ করে। অন্যদিকে প্রখ্যাত অপরাধ বিজ্ঞানী এড উইন সাদারল্যান্ড এ বিষয়ে বলেন, তরুণ কিশোররা পরিবার, বন্ধু, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই সামাজিক ও অসামাজিক ব্যবহারে রপ্ত থাকে। আমাদের সতর্ক থাকা প্রয়োজন। বাংলাদেশের কোনো তরুণ গোষ্ঠীর মধ্যে
যেন এই বিশ্বাস না জন্মায় যে তারা যে অপরাধ করুক না কেন কোনো এক জাদু বলে তারা ঠিকই আইনের ঊর্ধ্বে থাকবে। সংশ্লিষ্ট গবেষণা আরও বলে, সংঘাত উত্তর অপরাধ প্রবণতা বৃদ্ধির জন্য ভঙ্গুর আইন ও শাসন ব্যবস্থা, বিচারহীনতা, অর্থনৈতিক বিপর্যয়, মানসিক আঘাত ও সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়া, দুর্বল সামাজিক বন্ধন ইত্যাদি কারণে চিহ্নিত করা হয়েছে। এই নাজুক পরিস্থিতিতে অপরাধমূলক কার্যক্রমকে নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দেশে নানা মেয়াদে গবেষণা ও কর্মপন্থার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।